হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মুভিজ বিফোর ইউ ডাই, যেখানে আমরা টাইমলেস ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলি। তো আজকের এপিসোডে আমরা কথা বলবো সেভিং প্রাইভেট রায়ান নিয়ে, যেটা আমার অসম্ভব পছন্দের একটা সিনেমা এবং আমার মতে স্টিভেন স্পিলবার্গের বেস্ট সিনেমা। এবার অনেকে বলতে পারেন শিন্ডলার্স লিস্ট, অ্যাকচুয়ালি স্টিভেন স্পিলবার্গের অনেক সিনেমাই আছে যেটা আপনারা আর্গিউ করতে পারেন তার বেস্ট সিনেমা, বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন তো সেভিং প্রাইভেট রায়ান আমি বলবো স্টিভেন স্পিলবার্গের বেস্ট কাজ। মূল ভূমিকায় টম হ্যাঙ্কস, ম্যাট ডেমন এবং একদম প্রথম দিকের কেরিয়ারের মানে ফেমাস হওয়ার আগে ভিন ডিজেলেরও একটা ছোট রোল আছে। তো সিনেমাটা দেখেছেন হয়তো অনেকে, যারা দেখেননি তাদের জন্য আমি যদি গল্পটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে সিনেমাটা শুরু হচ্ছে সিনেমার ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিকোয়েন্স দিয়ে, সেটা হচ্ছে ওমাহা বিচ ল্যান্ডিং। আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন এই সিকোয়েন্সটার সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত যারা একটু সিনেমা দেখেন। তো এই ওমাহা বিচ ল্যান্ডিং এর সিকোয়েন্সে একটা ফ্যামিলির 4 জনের মধ্যে 3 জন ভাই মারা যাচ্ছে। তো সেখান থেকে মিলিটারি হায়ার আপসরা ঠিক করছে যে যেহেতু একটা ফ্যামিলির 3 জন মারা গেছে এবং একজন সার্ভাইভ করছে, তো একজনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটা তার নৈতিক দায়িত্ব, কারণ একটা ফ্যামিলি থেকে 4 জন সন্তানই শহীদ হয়ে যাচ্ছে, এটা ফেয়ার নয়। তো তাই জন্যে সে একটা মিশন পাঠাচ্ছে যে এই যে চতুর্থ ভাই ম্যাট ডেমনের ক্যারেক্টারটা প্রাইভেট রায়ান, তো তাকে উদ্ধার করার। খুব সিম্পল, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প, কোয়েস্টের গল্প। আমি আগেও বলেছি যে গ্রেট পিস অফ সিনেমাতে, শুধু গ্রেট পিস অফ সিনেমা নয়, যে কোনো ফর্ম অফ শিল্পতে যেগুলো মহান শিল্প কাজ হয় সেগুলোর গল্প খুব সিম্পল হয়, কারণ সেগুলো মানবিকতার সাথে ডিল করে। ইট ডিলস উইথ হিউম্যান নেচার। তো এই হচ্ছে গল্প। তো সেভিং প্রাইভেট রায়ান আর 5টা সিনেমা থেকে কেন আলাদা, কারণ ওয়ার ফিল্ম তো কম হয়নি, তো কেন এই সিনেমাটাকেই এত বেশি সেলিব্রেট করা হয়। এবং সেভিং প্রাইভেট রায়ান কিন্তু সেই অর্থে বলতে গেলে অ্যান্টি ওয়ার সিনেমা নয়, মানে সিনেমাটার মধ্যে অ্যান্টি ওয়ার বক্তব্য আছে, অ্যান্টি ওয়ার এলিমেন্টস আছে, বাট সেই অর্থে ভীষণভাবে স্ট্রংলি যে অ্যান্টি ওয়ার তা কিন্তু নয়। অ্যান্টি ওয়ার সিনেমা দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যেটা আপনি স্যাটায়ারের মাধ্যমে দেখাচ্ছেন, যেটা স্ট্যানলি কিউব্রিক করেছিলেন ডক্টর স্ট্রেঞ্জ লাভে, বা সত্যজিৎ রায় করেছিলেন গুপি গাইন বাঘা বাইনে। এবং গুপি গাইন বাঘা বাইন অবভিয়াসলি একটা সুপার হিরো অরিজিন স্টোরিও, অ্যান্ড নো ইউ ক্যান নট চেঞ্জ মাই মাইন্ড। এবং তাছাড়া আর একরকম ভাবে হতে পারে যে আপনি ভায়োলেন্সের মাধ্যমে আপনি ব্রুটালিটিটা এমনভাবে ব্রুটালিটিটা দেখাচ্ছেন, যুদ্ধের খারাপ দিকগুলো দেখাচ্ছেন যে অডিয়েন্স রিকয়েল করছে, যেটা ফুল মেটাল জ্যাকেটে বা যেটা হেক্সরি যে মেল গিবসন করেছিলেন। তো এরম ভাবে হতে পারে। সেভিং প্রাইভেট রায়ান কিন্তু এই দুটোর একটাও করে না, এবং সেভিং প্রাইভেট রায়ান কাইন্ড অফ একটা প্যাট্রিয়টিক ফারভারের সিনেমা, ঠিক আছে? মানে এখন এই লাস্ট 3-4 বছরে আমাদের ইন্ডিয়ার টুইটার বিপ্লবীরা একটা শব্দ শিখেছে না, জিঙ্গোইজম। তো ওই সিনেমা, এই সিনেমাটার মধ্যে কিন্তু সেভিং প্রাইভেট রায়ানের মধ্যে কিন্তু ওই প্যাট্রিয়টিক ভারভারটা আছে, এটাকে অনেকে জিঙ্গোইজম বলে, এই এলিমেন্টটা আছে। তো সিনেমাটা কেন স্ট্যান্ড আউট করে, দেখুন প্রথমে আপনাদের গল্পটা বুঝতে হবে। গল্প যেটা, একজন মানুষকে বাঁচানো, কোথায় বাঁচানো হচ্ছে? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সব থেকে কমন, সব থেকে বেসিক, সব থেকে আনসারপ্রাইজিং জিনিস হচ্ছে একটা মানুষের মৃত্যু। একটা যুদ্ধ, সেটা কাউন্টি করা হয় ক্যাজুয়ালিটিস দিয়ে। অমুক যুদ্ধে এত লোক মারা গেছিল, বাংলাদেশ লিবারেশন ওয়ারে 30 লক্ষ মানুষ মারা গেছিল, সেকেন্ড কঙ্গো ওয়ারে 10 মিলিয়ন মানুষ মারা গেছিল। যুদ্ধের বেসিক ইউনিটটাই হচ্ছে ক্যাজুয়ালিটিস, কতজন মানুষ মারা গেছে। তো সেইখানে আপনি একটা মানুষকে বাঁচাতে চেষ্টা করছেন, এটা ইটসেলফ একটা মানবিক গল্প। এবং কিভাবে দেখাচ্ছেন সেটা দি মোস্ট রিয়েলিস্টিক ওয়ে। এই যে যুদ্ধের বিষয়টা আপনি পুরোপুরি ডিগ্ল্যামারাইজ করে দিচ্ছেন। আমরা যুদ্ধের সিনেমায় কি দেখে থাকি, যে জিনিসটাকে প্রচন্ডভাবে হিরোইক ওয়েতে দেখানো হচ্ছে, যে চলো হিরো ভিলেন, অমুক দেশ ভালো তমুক দেশ খারাপ, আপনি একজনকে যাচ্ছে হারাচ্ছে, শহীদ হচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, তা কিন্তু নয়। আপনি হয়তো জুম আউট করলে অন আ কান্ট্রি টু কান্ট্রি বেসিস বা বড় আইডিওলজির সাথে একটা বড় আইডিওলজির ক্ল্যাশ হচ্ছে, বাট আপনি যদি একটা মানুষকে ইন্ডিভিজুয়াল লেভেলে ভাবেন, তাকে ইউনিফর্ম পরিয়ে, তাকে একটা ডগ ট্যাগ পরিয়ে আর একটা হেলমেট পরিয়ে আর হাতে একটা বন্দুক দিয়ে মানে ব্যাটেল ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়, হি ইজ ট্রাইং টু সার্ভাইভ। তার তখন
তার তখন কিন্তু ওই বড় বড় আইডিওলজি গুলো মাথায় আসবে না। হি ইজ ডেয়ার টু সার্ভাইভ। তো এই যে জিনিসটা, এই যে যুদ্ধ থেকে তুমি গ্ল্যামারটা বাদ দিয়ে দিচ্ছ, তুমি এই যে হিরো ভার্সেস ভিলেন ন্যারেটিভ, এই যে আমি হিরো হয়ে উঠছি, এই ন্যারেটিভটা তুমি বাদ দিয়ে দিচ্ছ। এবং আপনি যে সবসময় হিরো হওয়ার সুযোগ পাবেন তাও কিন্তু নয়। এই সিনেমাতেই কত জায়গায় আছে একটা স্ট্রে বুলেট এসে মেরে দিচ্ছে, অন্য একটা এক্সপ্লোজন হচ্ছে, সেখানকার সেই ইম্প্যাক্টে মারা যাচ্ছে, একটা ওয়েওয়ার্ড মর্টার শেলিং এ আপনি মারা যাচ্ছেন, আপনি হিরো হওয়ার সুযোগও পাবেন না। এই যে আমরা ভাবি যে একটা আমরা কিছু গ্রেটার কজে স্যাক্রিফাইস করছি, ইউ মে ডাই ফ্রম আ স্ট্রে বুলেট ইন ব্যাটেল ফিল্ড। তো আপনার মৃত্যুর কোনো বৃহত্তর পারপাস সেটাও যে থাকবে সেটারও কিন্তু কোনো মানে নেই। আমরা পরবর্তীকালে যেহেতু শহীদরা মৃত্যু হচ্ছে তাদের শ্রদ্ধার্থে আমরা এই কথাগুলো বলি, দেশের জন্য শহীদ হয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে, সেটা হয়তো নাও হতে পারে। সেটা মানে যুদ্ধ জিনিসটাই এতটাই আনপ্রেডিক্টেবল একটা জিনিস, এনিথিং ক্যান হ্যাপেন। একটা স্ট্রে বুলেট এসে, একটা মর্টার শেলিং, একটা ওয়েওয়ার্ড এক্সপ্লোশন, যে কোনো কিছু এসে আপনি মারা যেতে পারেন। এবং এই যে হিরো জিনিসটাকে, এই যে যুদ্ধে হিরো হয়ে উঠছে, যেটা আমরা র্যাম্বোর মতো সিনেমাতে দেখেছি, র্যাম্বো 1 নয়, র্যাম্বো 1 ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম, র্যাম্বো 2-3 মতো সিনেমাতে দেখেছি, এই যে হিরোইজম সেটাকে এত বাজেভাবে ভেঙে দেয়। এই যে টম হ্যাঙ্কসের ক্যারেক্টারটা, টম হ্যাঙ্কসের পারফরমেন্স আমি পরে আসছি, সে একটা স্কুল টিচার ছিল, সে তাকে কি করতে হয়েছে, তাকে মিলিটারি কনস্ক্রিপশন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাকে স্কুলের মানে টিচারই ছেড়ে যুদ্ধ করতে যেতে হচ্ছে। সে এটা করতে আসেনি, সে পেন ধরে অভ্যস্ত, সে বন্দুক ধরে অভ্যস্ত নয়, সে হিরো হতে আসেওনি, সে হিরো হতে চায় না, তাকে ওই ব্যাটেল ফিল্ডে থাকতে হচ্ছে, তাকে একটা মানুষকে রেস্কিউ করে আনতে হচ্ছে। এবং টম হ্যাঙ্কসের ক্যারেক্টারটা এত সুন্দর, তার যে ক্যারেক্টার আর্কটা, যে আমি বাঁচবো কিনা জানি না, বাট অন্য একটা মানুষকে আমি বাঁচিয়ে যদি দিই, এই যে প্রাইভেট রায়ানকে আমি যদি বাঁচিয়ে যদি দিই, অন্য একটা মানুষকে বাঁচিয়ে আমার পারপাস, আমি হয়তো মারাই যাব, আমি এই যুদ্ধক্ষেত্রে আছি, যে কোনো সময় একটা গুলি লাগবে, যেটা আপনাদেরকে বললাম, আমি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অ্যান্ড আই মে ডাই। তো অন্য কাউকে বাঁচিয়ে, দ্যাট ইজ মাই পারপাস অফ লাইফ। তো এই মানে এই জিনিসটা খুব সুন্দর দেখানো হয়েছিল। এবং ওই যে ডিগ্ল্যামারাইজেশন, ওই যে রিয়ালিটিটা, ব্রুটালিটিটা, এবং সিনেমার মানে একটা সিকোয়েন্স আছে, আপনারা হয়তো যারা দেখেছেন বুঝতে পারবেন, যে একটা মিলিটারি টাউনে তারা যখন আসছে, ফ্রেঞ্চ গান চলছে, এডিথ পিলাফের গান তু এস পেত্রিয়ত, ওই গানটা চলছে, মানে এক্সট্রাঅর্ডিনারি সিকোয়েন্সেস। এডিথ পিলাফের আর একটা গান ছিল হচ্ছে নন জেনে রিগ্রেতে রিয়ান, যেটা ইনসেপশনে ছিল, ইনসেপশনে তো ওই গানটা খুব প্রমিনেন্টলি ইউজ হয়েছিল আর কি অ্যাজ আ মোটিভ। তো এই যে জিনিসটা, যে মানুষ হিরো হতে আসেনি, দে আর ট্রাইং টু সার্ভাইভ, এবং তার মধ্যেও কামরাড্রি আছে, তার মধ্যেও বন্ধুত্ব আছে, তার মধ্যেও কিন্তু একে অপরের জন্য মানে বেঁচে থাকা আছে। যে মানুষটা যন্ত্রণা পাচ্ছে, আপনি তাকে মেরে দিতে চাইছেন, এই নয় যে আপনার তার জন্য শত্রুতা আছে, হয়তো মরফিন শেষ হয়ে গেছে, সেই লোকটা যন্ত্রণা পাবে, আপনি তাকে গুলি মেরে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দিলেন। এবং আমরা হয়তো ভাবতে পারি এই যে জিনিসটা, একটা সাইড আমরা বারবার করে বলছি যে প্রাইভেট রায়ানকে বাঁচাতে গেছে সবাই, প্রাইভেট রায়ান বেঁচে থাকছে, এরা মারা যাচ্ছে, আপনাদের মনে হতে পারে আনফেয়ার, একটা দিক দিয়ে দেখলে আপনাদের মনে হতে পারে আনফেয়ার। আমরা যখন লাস্টে গিয়ে প্রাইভেট রায়ানের কাছে যাচ্ছি, বাই দ্য ওয়ে ম্যাট ডেমনের ক্যারেক্টারটা কিন্তু একদম ছোট, ঠিক আছে, একদম লাস্টে অল্প সময়ের জন্য আছে। সিনেমাটা প্রাইভেট রায়ানকে নিয়ে নয়, সিনেমাটা এই মিশনটাকে নিয়ে, ঠিক আছে, প্রাইভেট রায়ানকে উদ্ধার করার মিশনটাকে নিয়ে। আমরা গল্পের অন্য সাইডটাও দেখতে পাচ্ছি, যে প্রাইভেট রায়ান কি দেখতে পাচ্ছে, আমরা এতক্ষণ কি ভাবছিলাম যে সবাই মানে মারা যাচ্ছে, একজনকে বাঁচাতে যাচ্ছে সবাই, আমরা প্রাইভেট রায়ানের কাছে গিয়ে কয়েনের উল্টো সাইডটা দেখতে পেলাম, সেটা হচ্ছে সার্ভাইভার্স গিল্ড। সবাই মারা যাচ্ছে, রায়ান বেঁচে থাকছে, এটা তার গিল্ড কাজ করছে। এবং আপনাদের হয়তো বাড়িতে বসে মনে হতেই পারে যে ঠিক আছে, লোকজন মরুক, আমি তো বেঁচে যাব, একদমই তাই কিন্তু নয়। সার্ভাইভার্স গিল্ড ইজ আ ভেরি ভেরি স্ট্রং সাইকোলজিক্যাল ফেনোমেনন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটার একটা এক্সট্র্যাক্ট ছিল, সেটা টেক্সট বইতে আমাদের পড়ানো হতো, পুরো উপন্যাসটা না পড়লেও এই এক্সট্র্যাক্টটা সবাই পড়েছেন, আই থিঙ্ক সাগর সঙ্গমে
নবকুমার বোধহয় এরকম কিছু নাম দেয়া হতো এই এক্সট্রাক্টর। তো সেখানে দেখবেন একটা নদীতে একটা নৌকা ঝড়ের মুখে পড়ছে এবং সেখানে একজন, সবাই কান্নাকাটি করছে, ঈশ্বরকে ডাকছে যাতে না মারা যায়, যেহেতু এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। সেখানে একজন মা বসে আছেন, একজন মহিলা বসে আছে, সে কাঁদছে না, তার কোনো রিয়াকশন নেই। কারণ কি, সে গঙ্গাসাগরে সন্তানকে স্নান করতে নিয়ে গেছিল, তুলে আনতে পারেনি, তার সন্তান মারা গেছে, সে বেঁচে আছে। সার্ভাইভার্স গিল্ট, তার কাছে মৃত্যুটা অনেক বেশি শ্রেয়। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার থেকে, এই যে সার্ভাইভার্স গিল্ট নিয়ে বেঁচে থাকার থেকে তার কাছে মৃত্যু অনেক শ্রেয়। সে হয়তো মনে মনে মারা যেতেই চায়। এই যে সার্ভাইভার্স গিল্টটা, এটা আমরা দেখতে পাচ্ছি ম্যাট ডেমনের চরিত্রে, যে সে দেখতে পাচ্ছে কি, যে আমাদের সতীর্থরা মারা যাচ্ছে একে একে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি লাস্টে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার মারা যাচ্ছে, ম্যাট ডেমন বেঁচে থাকছে। লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাট ডেমন যখন এদের ক্রিমেশন করা হয়েছে, এদের শহীদের মানে এদের টুমস্টোনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। সার্ভাইভার্স গিল্ট, যে আমার সতীর্থরা মারা গেছে, আমি বেঁচে আছি। আমরা কিন্তু দুটো সাইডই দেখতে পাচ্ছি। এবং এই যে জিনিসটা, যে আপনি একটা মানুষের 360 ডিগ্রি দেখালেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন কি, যে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে বাঁচাচ্ছে। এই যে সার্ভাইভার্স গিল্ট, ইটস আ ভেরি রিয়েল থিং। এবং পারফরমেন্সের কথা আমি যদি বলি, টম হ্যাঙ্কস এই সিনেমাতে অসাধারণ। আমি এটা অনেকবারই বলেছি যে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। টম হ্যাঙ্কস এর মোটামুটি ওই লিগ অফ দেয়ার ওন, যেটা আই থিঙ্ক 92-তে এসেছিল, তারপর থেকে টম হ্যাঙ্কস এর যে একটা 11-12 বছরের রান আছে, ওই মোটামুটি ধরুন ওই রোড টু পারডিটেশন ওই অব্দি, ওই 2002-03 অব্দি, এই 10-11 বছরের টম হ্যাঙ্কস এর যে রানটা আছে, সেটা সিনেমাতে আগে কোনোদিন হয়ওনি। যে কোনো সিনেমাতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আগে কোনোদিন হয়ওনি, পরে কোনোদিন হবেও না। পরপর দুটো অস্কার আছে, তার মধ্যে ফিলাডেলফিয়া আর ফরেস্ট গাম্প। অ্যাজ আ ডাইরেক্টর তিনি একটা খুব ভালো সিনেমা বানাচ্ছেন, দ্য থিং ইউ ডু বলে, যেটা খুবই আন্ডাররেটেড একটা সিনেমা। তো তা বাদ দিয়েও এই যে সিনেমাগুলো, সেভিং প্রাইভেট রায়ান, ইটস আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। মানে একটা স্টেজের পরে গিয়ে কি হয় বলুন তো, আপনি যখন একটা মানুষের থেকে পর একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সেস পেতে থাকছেন, সেটা মানে লোকে আর সারপ্রাইজ করছে না। এই পারফরমেন্সটাই অন্য কেউ দিলে হয়তো এক্সট্রাঅর্ডিনারি হতো। আমরা সেভিং প্রাইভেট রায়ানে কিন্তু অ্যাকচুয়ালি টম হ্যাঙ্কসের পারফরমেন্স নিয়ে এতটা কথা বলিও না, আমরা ডাইরেকশনটা নিয়ে কথা বলি, সিনেমাটোগ্রাফি নিয়ে, এই যে যেভাবে রিয়ালিটিটা দেখানো হয়েছিল ওয়ারে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেগুলো নিয়ে কথা হয়। পারফরমেন্স নিয়ে কিন্তু কথা হয়ও না। এটা অনেকটা বিরাট কোহলির মতো। বিরাট কোহলি একটা আইপিএল এ 700 রান যদি করে, কেউ সারপ্রাইজড হবে না, পিপল উইল নট ইভেন টক অ্যাবাউট ইট, কারণ আমরা এক্সপেক্টেড। অন্য কেউ হলে সেটাই হয়তো বিশাল ব্যাপার হতো। আমরা যখন সচিন তেন্ডুলকার সেঞ্চুরি করতো, উই আর নট সারপ্রাইজড বিকজ উই এক্সপেক্টেড ইট। অন্য কেউ হলে সেটা বিশাল ব্যাপার। তো এই টম হ্যাঙ্কসের পারফরমেন্সটা কিন্তু সেই রকম, যে অন্য কেউ হলে উই উড হ্যাভ টকড অ্যাবাউট ইট ফর লাইক 10 ইয়ার্স। আমরা এখনো কথা বলছি। তো অসম্ভব ভালো একটা সিনেমা। এবং এই সিনেমাটা নিয়ে একটাই কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে 99-এর অস্কারে সেভিং প্রাইভেট রায়ান জেতেনি বেস্ট পিকচার। এই যে অ্যানোরাকে নিয়ে এখন এত কন্ট্রোভার্সি হচ্ছে, অ্যানোরা 10 গুণ কন্ট্রোভার্সি হয়েছিল 1999-এর অস্কারে, যেখানে অফ অল থিংস শেক্সপিয়ার ইন লাভ সিনেমাটা জিতে যায় অস্কার। এবার আমি শেক্সপিয়ার ইন লাভ দেখেছি, সিনেমাটা এন্টারটেইনিং সিনেমা, আই হ্যাভ নাথিং এগেইনস্ট শেক্সপিয়ার ইন লাভ, বাট সেভিং দ্যাট বেস্ট পিকচার, যেখানে সেভিং প্রাইভেট রায়ান অস্কারে আছে, তো এটা একটা, ইট ওয়াজ আ বিগ কন্ট্রোভার্সি। তো ওভারঅল আ ফেনোমেনাল ফিল্ম। যেভাবে এই ওয়ারের যে হিরো ওয়ারশিপটা আছে, যে হিরোইজমের নিয়ে যে কাল্টটা তৈরি করা হয়, সেটাকে যেভাবে ডিকনস্ট্রাক্ট করে, এই যে ইন্ডিভিজুয়াল সার্ভাইভালের গল্প, সেটাকে যেভাবে দেখায়, এবং এই যে দুটো দিক, যে একটা মানুষ বাঁচাচ্ছে তার মানবিকতা, এবং যে বেঁচে যা থাকছে যেখানে তার সতীর্থরা মারা যাচ্ছে, সেই যে সার্ভাইভার্স গিল্ট, এই দুটোকে এত সুন্দর করে দেখায়। ব্রিলিয়ান্ট ফিল্ম। আমি তো মানে প্রত্যেককে বলবো দেখুন, মানে জাস্ট প্রথম 20 মিনিট জাস্ট ওমাহা বিচ ল্যান্ডিং এর সিকোয়েন্সটাই দেখুন, এক্সট্রাঅর্ডিনারি সিনেমা। আমি আবারও বলবো যে স্টিভেন স্পিলবার্গের গ্রেট সিনেমার লিস্টই বিশাল লম্বা। সেভিং প্রাইভেট রায়ান প্রবাবলি হিজ বেস্ট ওয়ার্ক, শিন্ডলার্স লিস্টেরও আগে। তো এই ছিল আমার ভিডিও। আপনাদের সিনেমাটা যারা যারা দেখেছেন, আপনাদের কেমন লাগে জানাবেন, এবং অবশ্যই করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।